হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। গীতা তার শাশুড়ি মাকে জানিয়ে দেয় সে শুধুমাত্র আইনের ভাষা বোঝে আর সেই ভাষা প্রয়োগ করেই যারা অপরাধী তাদের শাস্তি দেবে, আর তার বিনিময়ে যে কোনো কিছু ঋণ চোকাতে সে প্রস্তুত। তোমার এটাই কি শেষ কথা? হ্যাঁ, আমি তো বললাম ওই অগ্নিজিৎ মুখার্জিকে আমি শায়েস্তা করেই ছাড়বো, আর যে যে অন্যায় করেছে তাদের সবাইকে আমি কাঠগড়ায় তুলবো, কাউকে ছাড় দেবো না। তাহলে চলো, আমরা আর এখানে থেকে কি করব? কি ব্যাপার, তুই যাবি না স্বস্তিক? না, আমি লেডি সালমান খানের সঙ্গে এখানে থাকবো, কারণ আমি জানি ওনাকে কেস জেতানোর জন্য আমার পাশে থাকাটা কতটা জরুরি। ঠিক আছে? গীতা যখনই বলে যে আমাকে এই কেসগুলো জিততেই হবে, আপনি সেগুলো জিতবেন গীতা, আর তারপরে দেখবেন আমি আরও বেশি করে আপনার প্রেমে পড়ে যাব, কারণ আপনি একজন সৎ মানুষ। আপনার কাছে থেকে ভালো না বেশি কি যায়? গীতা অবাক হয়ে যায়। জল ভরতে যাবে, বলে না, আমি আপনার জলের লাইনে গিয়ে দাঁড়িয়ে জল এনে দিচ্ছি। কি বলছেন কি? অগ্নিজিৎ মুখার্জির ছেলে জল ভরবে, তাতে কি হয়েছে? সেখানে গিয়ে জল ভরতে গেলে আশেপাশের কাকিমা মাসিমারা সবাই মিলে ইয়ার্কি করতে শুরু করে, বলে গীতার বর দেখো এত বড় লোক, এতটুকু কোনো অভিমান নেই। গীতার কষ্ট হবে ভেবে জলের বালতি নিয়ে এসেছে, জল ভরছে। এটা তো খুব ভালো, কলোনিতে এরকম একটা জামাই থাকা দরকার। তখনই স্বস্তিক গীতাকে নিয়ে নানা ধরনের স্বপ্ন দেখতে লাগে। এদিকে জলের বালতি ভরে জল পড়ে যাচ্ছে। গিনি পুজো দিয়ে এসেছে, তাই তার স্বামীকে ফুল ছোঁয়াতে গেলে স্বস্তিক বলে যে না, আমাকে এগুলো কেন করছো? দেখো, আমি পুজো দিয়ে এসেছি। কোনো ব্রত করেছিলে নাকি? হ্যাঁ, তাই তোমার মাথায় ঠাকুরের ফুল ছোঁয়াচ্ছি। এটা কি খুব অন্যায় করলাম? তারপরে ছোঁয়াতে দেয়, বলে নিশ্চয়ই নিজের পাপগুলো ঢাকতে এগুলো করছো। তোমার মতো পাপীকে কখনো কোনো পুজো আর্চা করেও ফল পাওয়া যাবে না। কিন্তু আমি তো একজন স্ত্রী, আমি আমার স্বামীকে ভালোবাসি, তার জন্য আমি যা প্রার্থনা করব সেটাই হবে, সেটা নিশ্চয়ই তুমি জানো, আর আমাকে অবশ্যই আশীর্বাদ করবে। দেখো গিনি, তুমি যাই কিছু করো না কেন, তুমি এই বাড়িতে ঠকিয়ে আমাকে বিয়ে করে এসেছো, সেটা আমি কখনো ভুলবো না। মনে নেই তোমার? মন্দিরে গিয়েছিলাম, তুমি জোর করেছিলে আমাকে সিঁদুর পরাবে কিনা, এই বলে আমার হাত থেকে সিঁদুর পরে সিঁদুর দান করে নিয়েছিলে। এরপরে তোমার মা এসে বলেছিল তুমি নাকি গিনি, গীতা নও। আর গীতা তার ছোট মেয়ে। এটা শোনার পর থেকে তোমার সাথে আমার তিক্ততার সম্পর্ক তৈরি হয়েছে, আমি কখনো সেগুলো ভুলবো না। আর সেই সিঁদুর মনে হচ্ছে আমি এক্ষুনি মুছে দেই। সার্থিক, এসব কি করছো তুমি? একটা মেয়ের স্মৃতি সিঁদুর মোছা যে কতটা অন্যায় একবার ভেবে দেখেছো সেটা তুমি? আজকে তোমার একটা ক্ষতি হয়ে যেতে পারে, আমি সেটা মানবো না। সেখানে সার্থিকের বোন এসে বলে দেখ, তুই সম্পর্কগুলোকে জটিল করছিস, বুঝতে পারছিস তো? আজকে তোর জন্যই পরিবারের মধ্যে ফাটল ধরেছে। তুই কি শুরু করেছিস বলতো? একটা টেনে চড় মারবো। তুই এত বড় বড় কথা কেন বলছিস? কারণ গিনি বৌদি সকাল থেকে উপোস করে তোর জন্য পুজো দিয়েছে, তোকে পাওয়ার জন্য, তোর কাছে থেকে সুখে শান্তিতে ঘর সংসার করার জন্য। আর তুই কি না এরকম ভাবে অশান্তি করে যাচ্ছিস? তুই চাইলে সব কিছু কিন্তু শান্ত হয়ে যায়। দেখো গিনি, তোমাকে কোর্টে ডেকেছে ওই গীতা। আমি চাই যে কোনোভাবে এই কেসটা আমার বাবা হেরে যাক, গীতা জিতে যাক, তাহলেই তো ভালো হবে। তোমার মতো অপরাধীর শাস্তি হবে। গীতাকে তুমি এখনও চেনোনি, ও অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করে না। দেখবে তোমাকে শাস্তি দিতে ওর হাত কাঁপবে না। আর সার্থিক এবং আমার সম্পর্কটা যেমনই হোক না কেন, কিন্তু গীতার সঙ্গে স্বস্তিকের সম্পর্কটা একটা মাত্র শুধু টান। তাছাড়া ওদের বিয়ে হয়নি আমি এখনও বিশ্বাস করি। নিজে চোখে যতক্ষণ না দেখবো সেটা আমি মানব না। তাই যদি এই কেসটা গীতা জিতে যায়, তোমার শাস্তি হবে। এরপরে দেখো না আমি তোমাকে কি করে ছেড়ে দেই, আমার জীবন থেকে দূরে করে দেই। আর তোমার জীবনে কে থাকবে বলো গীতা? তুমি সেটা নিশ্চয়ই জানো। আর স্বস্তিকের সঙ্গে আমার বাবা অন্য কোনো মেয়ে, যেমন কাবিয়ার বিয়েটাও দিতে পারে, সেই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আর যার কারণে আমি কিন্তু সব সময়ই তোমার পতন চাই, সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। সার্থিক, এগুলো কথা বলতে তোমার এতটুকু খারাপ লাগছে না? আমি সবসময় তোমাকে চাই, তোমার পাশে থাকতে চেয়েছি। এটা কি অন্যায় করেছি? হ্যাঁ করেছো। তুমি যেভাবে অন্যায় করে একটা মানুষের জীবনে এসেছো, সেটার জন্য আমি তোমাকে কখনো ক্ষমা করব না। আমি চাই তোমার সাজা হোক। বৌদি, তুমি এরকম করে মন খারাপ করো না। কি আর করবো বলো, প্রতিনিয়ত তোমার দাদা এরকম করে আমাকে অপমান করে। এই সব কিছু আমার জীবনের সঙ্গী হয়ে গেছে, আমি কখনো এগুলো ভুলতে পারছি না। গীতাকে ফোন করে বসে কৃপান, বলে আমরা তো হানিমুনের টিকিট কেটে ফেলেছি, তার মানে আমাকে কেন ফোন করে বলছিস এগুলো বাবুসোনা? কালকে কোর্টে দেখ না পদ্ম কীরকম করে বয়ান দেয়, আর তারপরে সমস্ত কেসটাই উল্টে যাবে। কালকে তোর বাপ কৃপান ব্যানার্জি এবং তোকে আর ওই অগ্নিজিৎ মুখার্জিকে আমি কাঠগড়ায় তুলব। তোদের যে কি হাল আমি করবো তোরা শুধু দেখতে থাক।
আজকে সূর্য ডোবার পর থেকে তোদের কামডাউন শুরু হয়ে যাবে, বুঝতে পেরেছিস? এই গীতা এলএলবি, তুই তো আমার বাড়িতে যে কাজ করে তাদের মাইনে পাস না, অথচ তোর এত বড় বড় কথা কিসের জন্য? অগ্নিজিৎ মুখার্জি মোটা ফি নেয়, উনি চলমান ইনস্টিটিউট, ওনাকে হারানো এতটা সহজ নয়। আর আমার কাছে রয়েছে আমার মাই ডিয়ার পদ্ম, যে আমাকে বাঁচিয়ে নেবে। পদ্ম আড়ালে দাঁড়িয়ে সবটা শুনছে, বলে আমরা এরপরে পুরো পৃথিবীটায় ঘুরে ঘুরে বেড়াবো স্বামী স্ত্রী, আর আমার বউ আমাকে বাঁচিয়ে নেবে, সেটা নিশ্চয়ই তুই জানিস। আর তারপরে দেখবি তোর এই কেস কাটালে সব কিছু চুলোর দুয়ারে চলে যাবে। কোনোভাবে অগ্নিজিৎ মুখার্জিকে গীতা এলএলবি হারাতে পারবে না। এই বাবু শোনা, আমি যেটা বলেছি সেটাই হবে। গীতা শুধু বোঝে আইনের ধারা, আইন, আর অন্য কোনো ছকবাজি বোঝে না, আর সেগুলো করতেও চাই না আমি। আইনের মারপ্যাচ দিয়েই তোকে আমি কালকে শায়েস্তা করব। আজকে রাতটুকু ভালো করে ঘুমিয়ে নে, কাল থেকে তোর পতন শুরু হবে, দেখতে পারবি তোর সঙ্গে কি কি ঘটে। গীতা, মুখ সামলে কথা বল বলছি। কেন? যা সত্যি তাই তো বলেছি, এখানে অন্যায়ের তো কিছু নেই। আর এর পরে যা কিছু ঘটবে তার জন্য কিন্তু তুই আর তোর বাপ দায়ী থাকবি। এই বলে ফোন রেখে দেয়। কি ব্যাপার, আমরা কোথাও বেড়াতে যাচ্ছি আপনি যে বললেন? হ্যাঁ পদ্ম, তুই একবার শুধু আমার ফরে নানাভাবে বয়ানটা দিয়ে ফেল, এরপরে আমরা পুরো পৃথিবীটা ঘুরে ঘুরে বেড়াবো, কেউ আমাদের আটকাতে পারবে না। একবার আমি এই কেসটা থেকে খালাস পেয়ে যাই। আমি তো উকিল দিদিমণিকে ফোন করেছিলাম, ও আমাকে যা নয় তাই বলছে। তো কালকে কোর্টে ওর নাস্তানাবুদ অবস্থা হবে, ও জানেও না কি ঘটতে চলেছে। পরের দিন সকাল হয়ে যায়, গিনি প্রস্তুত, তাকে যেহেতু ডেকেছে কোর্ট থেকে, তাকে তো যেতেই হবে। অগ্নিজিৎ মুখার্জিকে বলে, বাবা আপনি দেখলেন আপনার বাড়ির বড় পুত্রবধূকে এরকম করে গীতা কোর্টে সওয়াল করার জন্য ডেকে নিয়ে যাচ্ছে, এই অপমানের বদলা কিন্তু আপনাকে নিতে হবে। তুমি চিন্তা করো না গিনি, আজকে কোর্টে কেসটা হেরে যাবে গীতা, ওর পরে ওকে ধাক্কা মেরে কোর্ট থেকে বের করে দেবো। ওর বাবার সঙ্গে যা করেছিলাম তাই। প্রেস মিডিয়া সবাইকে বলে রেখেছি, ব্রেকিং নিউজ হবে, ব্রেকিং নিউজ। গীতা ভাবতেও পারছে না যে ওর জন্য কোন বিপদ অপেক্ষা করছে। শুধু তুমি একবার কোর্টে চলো, এরপরে দেখো আমি ওকে কি করি। কারণ পদ্ম আমাদের ফরে রয়েছে, ওর স্বামীর হয়ে বয়ান দিলেই কেসটা সম্পূর্ণ ঘুরে যাবে এবং কৃপান খালাস পেয়ে যাবে। কোনো কেস, কোনো আইন, আদালত কৃপানকে ধরে রাখতে পারবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। এরপরে তুমি দেখো শুধু কি হয়। গিনিকে নিয়ে অগ্নিজিৎ মুখার্জি কোর্টে চলে যায়। সেখানে গিয়ে মুখোমুখি গীতার সঙ্গে দেখা হয়ে যায়। গীতাকে বলে, আপনি এরকম করে আমাকে ডেকে এনেছেন এখানে সওয়াল করতে, এটা আপনি ঠিক করেননি, এর ফল আপনাকে ভোগ করতেই হবে। আমার শ্বশুরমশাই জিতবে, আর আপনি যে করেছেন অন্যায় তার শাস্তি আপনাকে পেতে হবে। অন্যায় তো আপনি করেছেন ম্যাডাম গিনি মুখার্জি, আপনি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের ক্ষতি করেছেন, তাকে বিপদে ফেলেছেন। আপনি যেখানে জানতেন যে কৃপান শ্লীলতাহানি করেছে একজন অপরাধী, তার সঙ্গে কি করে আপনি বিয়ে দিতে পারলেন পদ্মর মতো একজন মেয়েকে? আপনি হাওরের মুখে ছেড়ে দিয়েছেন পদ্মকে, ওর যদি কোনো ক্ষতি হয়ে যায় এর ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে। আর আপনি কোর্টে চলুন না, আপনাকে এমন জবাব সওয়াল করব যে আপনি সেখানেই কুপকাত হয়ে যাবে। আর তারপরে আপনার এই শ্বশুরমশাই, ওনাকেও তো আমি কোর্টে তুলব, কোনোভাবেই ছাড় দেব না। কাঠগড়ায় তুলে এমন সওয়াল জবাব করব যে ওনার মাথা খারাপ হয়ে যাবে। উনি ভাবতেও পারছেন না যে কার সঙ্গে উনি লড়াই করছে। কারণ এখানে কেউ কারো বোন নয়, কেউ কারো শ্বশুরমশাই নয়, কোনো সম্পর্কের খাওয়া নেই। এখানে শুধু জজ সাহেব, আদালত কক্ষ, উকিল এবং বিভিন্ন ধরনের ধারা নিয়ে কথা বলা হয়। তাছাড়া আর কোর্টরুমে বাড়তি কথা বলার কোনো সুযোগ নেই, বুঝতে পেরেছেন? তাই নিজের কুকর্মগুলোর জন্য নানাভাবে শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত হন। গীতা, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো, জানো না আজকে এই সব কিছুর ফল কি হবে? আপনি চলমান ইনস্টিটিউট না, আপনাকে দেখুন না সকলের সামনে আমি কি করে কাঠগড়ায় তুলে আপনাকে শায়েস্তা করি। কারণ আপনি একজন অপেশাদার লয়ার, আপনি বিভিন্নভাবে নানাভাবে অসৎ উপায় অবলম্বন করে মোটা ফি নিয়ে মানুষকে কেস জেতান, তাই তো? দেবরূপা হত্যা মামলায় আমি ক্ষিতীশকে যেমন শাস্তি দিয়েই ছাড়বো, তেমনি কৃপানকেও শাস্তি পেতে হবে, কোনোভাবেই পার পাবে না। কোর্টরুমের ভেতরে আজকে যা হতে চলেছে সেটা আপনারা কোনোদিনও কল্পনাও করতে পারেননি। আর আজকে এই কেসটা আমি জিতবো, আর তারপরে আপনার সঙ্গে যে শর্ত আমার হয়েছে সেটা আপনাকে মেনে নিতে হবে। ওদিকে কৃপান কোনোভাবেই ভাবতেও পারছে না যে গীতা কি ফাঁদ পেতে রেখেছে, কিন্তু গীতার কথায় এখনও যা জোর, গীতাকে অগ্নিজিৎ মুখার্জিও ভয় পায়। খানিকটা অগ্নিজিৎ মুখার্জির মতোই গীতার মাথায় ক্রিটিক্যালি বুদ্ধি রয়েছে, যেগুলো অন্য কোনো লয়ারের সঙ্গে নেই বলেই এত অগ্নিজিৎ মুখার্জির সঙ্গে গীতার লড়াই বাঁধে। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? গীতা গিনিকে কোর্টে আনলো, অগ্নিজিৎকে তুর্কি নাচ নাচাবে কাঠগড়ায় তুলে। আজকে অগ্নিজিৎ মুখার্জি যেভাবে পদ্মকে সঙ্গে নিয়ে লড়াইটা চালু রাখার চেষ্টা করছে, সে ভাবতেও পারছে না যে পদ্ম আসলে কোনোভাবেই অগ্নিজিৎ মুখার্জির দলে নেই।
পদ্ম কোর্টরুমে এসে যেভাবে বয়ান দেবে আর যে প্রমাণগুলো গীতার হাতে রয়েছে কৃপানের বিরুদ্ধে, সেই সমস্ত প্রমাণ আদালতে তুললে এবার বোঝা যাবে যে কৃপান শ্লীলতাহানি করে পদ্মকে শুধু বিয়ে করেছে, এটা একটা নাটক ছিল পদ্মকে এই কেসটা থেকে রেয়াত করার জন্য এবং নিজে এই কেসটা থেকে যাতে বেঁচে যায় সেই সব কিছুর জন্য। কিন্তু গীতা তো ছাড়বে না, পদ্মকে আবার নিজের সঙ্গে রাখবে, পদ্মকে কর্ম মধ্যে ব্যস্ত করে দেবে, নিজের জীবনে এগিয়ে যাওয়ার লড়াইয়ে গীতা পাশে থাকবে আর কৃপানের মতো এরকম শয়তান মানুষকে শাস্তি দেবে। জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।